আচ্ছা, ওকে, শোন, আমরা ওই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা দেখছিলাম। তো আজকে আমরা কিছু রক্তনালী বা এই যে শিরা, ধমনী, কৌশিক জালিকা এইসব নিয়ে একটু দেখবো, যে আমাদের বডির মধ্যে যে রক্ত সঞ্চালনটা হচ্ছে সেটা কিছু নালীর ভিতর দিয়ে হচ্ছে, সেই নালীগুলো আবার কয়েকটা টাইপে ভাগ করতে পারি। তো এগুলোকে আমরা রক্তনালী বা রক্তবাহিকা বলি। তো সেই সব নিয়ে আজকে একটু দেখব। রক্তবাহিকা বা নালী আর কি, বা রক্তনালী। যে নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, যে নালীর তো এই রক্তনালীগুলো আবার কয়েকটা টাইপের হইতে পারে। লাস্ট ভিডিওতে একটু দেখাইছিলাম, বলছিলাম যে ওই জিনিসটা একটু মনে রাখিস। আমরা এটা দেখছিলাম যে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের মধ্যে বডি থেকে CO2 যুক্ত রক্ত আসে, আবার হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত পুরো বডিতে ছড়ায় পড়ে, এরকম ছিল। ওই অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে ওই বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত পুরো বডিতে ছড়ায় পড়তো। আবার একই সাথে আহ, ফুসফুসে দূষিত রক্তগুলা যাইতো, যাতে সেগুলো আবার ইয়া হইতে পারে, পরিশোধন হইতে পারে, মানে CO2 যুক্ত রক্তগুলা যাইতো। তো এই যে CO2 O2 এই রক্ত যে যাবে দুইটা একটার সাথে যাতে আর একটা না মিশে, এই জন্য আলাদা নালীপথ, একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। তো আসতেছি তাহলে এই রক্তবাহিকা বা রক্তনালিকা এরা তিনটা টাইপের। একটা হচ্ছে ধমনী, বা এটাকে ইংলিশ হচ্ছে আর্টারি। তারপর হচ্ছে শিরা, ইংলিশ হচ্ছে ভেইন। আর একটা হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা বা ক্যাপিলারিস বলে, ক্যাপিলারিস। তো আমরা একটা একটা করে দেখি। এটুকু লেখা হয়েছে আশা করি সবার, নাকি? তো প্রথমে আসি, ধমনী বা আর্টারিটা কি? ধমনীর যে পয়েন্ট গুলা দরকার হবে আমাদের, এটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ধমনী হচ্ছে ওই নালীগুলা যার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে পুরো বডিতে ছড়ায় পড়ে। আচ্ছা, তাইলে O2 সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়। এইটা তো একটা ধমনী শুধু ব্যতিক্রম, এরা সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একটা ধমনী শুধু ব্যতিক্রম, সেটা ছিল ফুসফুসীয় ধমনী। আচ্ছা, এইখানে ওটা একটু লিখে রাখতে পারিস যে ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। ওকে, এটার মধ্যে দিয়ে CO2 যুক্ত রক্ত ফুসফুসে যায় আর কি।
আচ্ছা, তারপরে আসি। আহ, এই ধমনীর প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। প্রাচীর 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, মানে বাইরে যেহেতু এই জন্য এক্সটার্নাল কথাটা থেকে এক্সটার্না। ওকে, এইটা যোজক কলা দিয়ে তৈরি, তন্তুময় মানে ফাইব্রাস, সুতার মতো। এটা হচ্ছে তন্তুময় যোজক কলায় নির্মিত বহিঃস্তর, এটা বাইরের। দেন সেকেন্ডটা হচ্ছে মাঝের যে স্তর, সেটাকে আমরা টিউনিকা মিডিয়া বলি। মাঝেরটা হচ্ছে টিউনিকা, সরি এখানে আকার হবে একটা টিউনিকা, টিউনিকা মিডিয়া, যেটা মাঝে। এটা অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, মানে যেহেতু এই ধমনীর প্রাচীর সংকোচন প্রসারণ হইতে পারে, তো এটা আমাদের ইচ্ছার উপরে না, সো অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি মাঝের স্তর। পেশি নির্মিত মাঝের স্তর। আর লাস্ট হচ্ছে ইন্টারনা, যেটা ভেতরের দিকে। টিউনিকা ইন্টারনা। এটা নর্মাল, ওই যে আমাদের যে সাধারণ আবরণী টিস্যু যেগুলা ছিল, মানে আবরণ তৈরি করে যেটা, সেটা তাইলে হচ্ছে সরল আবরণী কলা নির্মিত ভেতরের স্তর। জিনিয়া বলতেছিল রবিবার থেকে ক্লাসটা শুরু করতে, তা আমি ভাবলাম যে শুরু করে দিই। মানে লেট হওয়ার চেয়ে ব্যাপারটা হচ্ছে যে অলসতা ধরে বসছে, বুঝছিস? ভুলে যাও না, অ্যাকচুয়ালি অলসতা ধরে বসছে। আচ্ছা, আমি এটাকে যদি একটু এঁকে দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম, এই যে 3টা যে স্তর থাকে, এটা হচ্ছে ধর বাইরের স্তর, মানে আমরা যদি কেটে দেখি জিনিসটাকে, পুরোটা শেষ করি তারপরে বুঝবি। আস
মানে একটা ধমনীকে আমি যদি আস্তে আস্তে ভিতরের দিকে যাই, এরকম 3টা লেয়ার পাবো। এই যে বাইরে একটা লেয়ার, সবগুলোই মোটা, এটা হচ্ছে এক্সটার্না। তারপরে ভেতরে আরেকটা লেয়ার, তারপরে আরেকটা লেয়ার, এটা হচ্ছে ইন্টারনা, এবং ফাইনালি এই যে ওই গহ্বরটা। তার মানে এই ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, যে ধমনীর ক্ষেত্রে গহ্বর ছোট হয়, দেয়াল অনেক মোটা হয়। ওকে, এই যে মেইন গহ্বর এটাই, এটা দিয়েই মেইনলি রক্ত চলাচল করবে। গহ্বরটা ছোট হয়, প্রাচীর অনেক পুরু হয়। আর শিরার ক্ষেত্রে উল্টাটা হবে, এই গহ্বরটা তুলনামূলক বড় হবে, প্রাচীরগুলো তুলনামূলক পাতলা হয়ে আসবে। এই সবাই কি বুঝছিস? আচ্ছা, তাহলে আমি আরো কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি। আর এই প্রাচীরগুলো সংকোচন প্রসারণ হইতে পারে, তার মানে এরা হচ্ছে স্থিতিস্থাপক। এবং প্রাচীর তো পুরু, সেটা দেখতেছিস। পরের পয়েন্টটা আমি লিখতেছি উপরে। প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক। আর যেহেতু এইটার নালীপথটা অনেক সরু, এখান দিয়ে সরু জায়গার মধ্যে রক্ত যাচ্ছে, এইখানে যদি কোনো গেট থাকে, আই মিন ভালভ থাকে বা কপাটিকা থাকে, তাহলে রক্তের যাওয়া আসাটা এখানে এমনিতেই সরু জায়গা, আরো প্রবলেম হবে। সো এখানে কোনো রকম কপাটিকা থাকে না। আচ্ছা, এটা আগে লিখে নেই যে গহ্বর ছোট এবং কপাটিকা থাকে না। আচ্ছা, তো এই হৃৎপিণ্ডের সংকোচনের ফলেই যখন নিলয়, আমরা একবার পড়ার সময় বলছিলাম, ওই হৃৎপিণ্ডের নিলয়ের প্রাচীরটা তুলনামূলক বড়, মোটা ছিল অলিন্দের তুলনায়। ভিডিও দেখাইছিলাম একই সাথে। আর ওই দুইটা নিলয়ের মধ্যে আবার বাম নিলয়টা, যেটা অক্সিজেনযুক্ত রক্ত যেখানে, সেইটার প্রাচীরটা সবচেয়ে বেশি মোটা ছিল। মানে সবগুলা প্রকোষ্ঠের মধ্যে বাম নিলয়ের প্রাচীরটা সবচেয়ে বেশি মোটা ছিল। কারণ ছিল ওই বাম নিলয় থেকেই অক্সিজেনযুক্ত রক্ত পুরা বডিতে ছড়ায় পড়ে যখন, তখন বাম নিলয়টা যখন সংকুচিত হয়, তখন ওখান থেকে ওই সংকোচনের ধাক্কাই অ্যাওর্টা দিয়ে পুরা বডিতে রক্ত চলে যায়। তার মানে এই যে নিলয়ের সংকোচনটাই পুরা বডিতে রক্তকে পাস করে দিচ্ছে। তো এই রক্তটা যাওয়ার সময় তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, আর এই সময় ধমনীর প্রাচীর সংকোচন প্রসারণ হইতে থাকে। এইটাকেই আমরা নারী স্পন্দন বলি আর কি। ওকে, তো আমি এটা লিখে দিচ্ছি যে না, ধমনী ধমনী গাত্রের মানে বাইরের দিকে এগুলা থাকে, কিন্তু সব জায়গায় ওই কিছু জায়গায় ওই যে আবার লসিকা বহন করে, মনে আছে না? ধমনী গাত্রের সংকোচন প্রসারণের ফলে নারী স্পন্দন, নারী স্পন্দন বা ধমনী গাত্রের সংকোচন প্রসারণকে, এটাই লিখে রাখ, প্রসারণকে নারী স্পন্দন বলে। ওকে, আরেকটা ব্যাপার তাইলে, ধমনী উৎপত্তি স্থল কোথায়? ধমনী শুরু হচ্ছে হৃৎপিণ্ড থেকে এবং শেষ হচ্ছে গিয়ে কোষের মধ্যে, আই মিন যেখানে গিয়ে
অক্সিজেন যুক্ত রক্ত ছেড়ে দিতে হবে, মানে ওই জায়গাটায় কোষের মধ্যে গিয়ে এই রক্তনালীগুলো আবার অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়। লাস্ট ভিডিওতে সেটা দেখানো ছিল, বলছিলাম এটা খেয়াল রাখিস। সেটা হচ্ছে কৈশিক জালিকা ছিল। তার মানে ধমনী শুরু হচ্ছে হৃৎপিণ্ড থেকে আর শেষ হচ্ছে ওই দেহকোষের কৈশিক জালিকায় গিয়ে। আচ্ছা, তাইলে এইখানে একটু লিখে রাখতে পারিস। হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে দেহকোষের কৈশিক জালিকায় গিয়ে শেষ হয়। দেহকোষের আচ্ছা, তোদের কি মানে খুব বেশি বিরক্ত লাগা শুরু হয়েছে না বাসায় এখন? মানে এই ঈদের পরে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আরো বেশি ফিল করতেছি। কালকে অবশ্য ঘুরতে বের হয়েছিলাম, অনেকখানি ভাল লাগছে, একটু বের হয়েছিলাম। না সেটা না, অ্যাকচুয়ালি বেশি ছুটি পাইলেও আবার সমস্যা, তোর আবার নতুন করে কাজে ফিরতে খুব কষ্ট হয়ে যায়। তুই না বললি তুই বেশি ইয়া ছিলি। আচ্ছা আমরা, হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা শোন, আমরা ওই আহ, যা ধমনী পড়ছি এখন শিরা জাস্ট ওইটার অনেকটা ওইটার সাথে কম্পেয়ার করেই পড়া যাবে। তো এখন আমি শিরা শুরু করতেছি। ওকে, শিরার প্রথম জিনিসটা হবে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করত, আরো CO2 যুক্ত রক্ত বহন করবে। ধমনী কি করছিল, হৃৎপিণ্ড থেকে দেহকোষ পর্যন্ত আহ, রক্ত নিয়ে গেছিল। তারপর সেই রক্তটা অক্সিজেন নিয়ে গেল দেহকোষে, দেহকোষের মধ্যে আমরা জানি অক্সিজেন দিয়ে ওই যে খাদ্যবস্তু জারিত হয়। তো তখন খাদ্যবস্তু জারিত হয়ে যে CO2 গুলো উৎপন্ন হইলো, সেগুলাকে এইবার নিয়ে আসবে শিরা। নিয়ে কোথায় যাবে? তো ফার্স্টে সে ওই যে হৃৎপিণ্ড হয়ে তারপর ফুসফুসে যাবে আর কি, হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে পৌঁছাবে। তাইলে আহ, এটা হচ্ছে ও CO2 যুক্ত, CO2 সমৃদ্ধ রক্ত দেহকোষ থেকে বা দেহ থেকে, যেটাই লিখি না কেন, দেহকোষ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এই ক্ষেত্রেও একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা, এটা অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করত। এটা হচ্ছে ব্যতিক্রম, ফুসফুসীয় শিরা, বা ওই যে পালমোনারি শিরা যেটাকে বলতাম। ওকে, তারপরে হচ্ছে এই এদের যেমন ইসের ক্ষেত্রে ওই আমাদের ধমনীর ক্ষেত্রে যেমন তিনটা প্রাচীর ছিল, এদেরও প্রাচীর তিনটা, প্রাচীর তিন স্তর বিশিষ্ট। ওই সেম, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, সো ওটা লিখলাম না। জাস্ট খালি এইবার প্রাচীরগুলা আরো পাতলা হয়ে যাবে, এটা যে যথেষ্ট। এবার প্রাচীরগুলো আরো পাতলা হয়ে যাবে, এই সার্কেলগুলা
ধরা একটু চিকন হয়ে যাবে। তো এবার অনেকটা এরকম যে আগের বারের তুলনায় এবার এই যে লেয়ারগুলা কিছুটা চিকন বা পাতলা, এবং এবার গহ্বরটা বড় হয়ে গেছে। এবার গহ্বরটা বড়, আর গহ্বর যেহেতু বড়, এখানে গেট থাকলে কোনো প্রবলেম নাই, সো এখানে কপাটিকা থাকবে, এবং কপাটিকা ছিল যেটা একদিকে চলাচল নিয়ন্ত্রণ করতো আর কি। তো এটা যে কোনো একদিকে খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ হবে। তো আমি এভাবে এঁকে দিলাম, এই গেটটা যে কোনো একদিকে খোলা বন্ধ হবে আর কি। ওকে, আচ্ছা, তাইলে 3 নাম্বারটা হচ্ছে প্রাচীর পাতলা এবং কম স্থিতিস্থাপক, বা লিখতে পারিস কম স্থিতিস্থাপক, কম স্থিতিস্থাপক। আর একটা অ্যাড করে নে, কম পেশিময়, মানে পেশি যেহেতু স্থিতিস্থাপকতা কম, তো পেশির পরিমাণটাও কম। ওকে, এরপর এই গহ্বর বড় এবং কপাটিকা যুক্ত। আর এরা চাইলে শুরু হইল হচ্ছে দেহকোষ থেকে, শেষ হবে কই গিয়ে, শেষ হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডে। ওকে, তার মানে দেহকোষের অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়েছে, ওই ধমনী গিয়ে যেখানে কৌশিক জালিকা সৃষ্টি করছিল, সেই কৌশিক জালিকা থেকেই আবার শিরা সৃষ্টি হয়েছে। ব্যাপারটা এরকম, ধর এটা যদি ধমনী হয়, আর এটা যদি শিরা হয়, তাহলে এই যে ধমনী এইখানে এসে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নালিকায় ভাগ হয়ে যায়, এগুলাকে আমরা কৌশিক জালিকা বলি। ওরকম শিরাও এই এই নালিকাগুলাই, এগুলা এই সাইড দিয়ে দেহকোষ থাকে, দেহকোষের মধ্যে গিয়ে ভাগ হয়। তো ওখান থেকেই আবার এরকম ওই নালীগুলা এখানে এসে একত্রে এই শিরা বানায় ফেলে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ধমনী আসছিল হৃৎপিণ্ড থেকে, এসে এখানে দেহকোষের মধ্যে গিয়ে এরকম ভাগ হয়ে গেছে, কৌশিক জালিকা এসে শেষ হয়েছে। আর ওই দেহকোষ থেকেই বা কৌশিক জালিকা থেকে শিরা শুরু হয়েছে এবং শেষ হয়েছে গিয়ে হৃৎপিণ্ডে। তাইলে এখানে কথাটা এভাবে লিখবো যে দেহকোষের কৌশিক জালিকা থেকে শুরু হয়ে দেহকোষের কৌশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়, শুরু হয়ে হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। এরকম দাঁড়াইলো ব্যাপার। আচ্ছা, তাহলে এবার এই যে কৌশিক জালিকা যে বললাম সেগুলা নিয়ে একটু বলে দিই।
সবার এটুকু লেখা হয়েছে? ওকে, লাস্ট হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক কথাটা আসছে চুল থেকে বা কেশ থেকে, মানে চুলের মতো যেগুলা সেগুলাকে অ্যাকচুয়ালি কৈশিক বলা হয় চুলের সাথে তুলনা করেই। তো আমাদের এই যে পেশিগুলোর মধ্যে, পেশির মধ্যে এই পেশি তন্তুর মধ্যে বা পেশি তন্তু, পেশি পড়ানোর সময় বলছিলাম পেশির মধ্যে সুতার মতো কিছু কোষ থাকে, সেগুলোকে আমরা পেশি তন্তু বলি। তো এইটার মধ্যে এই নালীগুলা দেখা যায়। তো পেশি তন্তুতে অবস্থিত চুলের মতো সূক্ষ্ম নালিকা, সূক্ষ্ম রক্তনালী। আচ্ছা, তাইলে আর এরা কি, এরা একদিকে ধমনীর সাথে আরেকদিকে শিরার সাথে সংযোগ স্থাপন করে। এরা ধমনী ও শিরার মধ্যে সংযোগ সাধন করে। আচ্ছা, এখানে একটা কনফিউশন থাকে, সেই কনফিউশনটা হচ্ছে, ধর ধমনী তো অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসতো আর শিরা হচ্ছে CO2 যুক্ত রক্ত। তো দেখবি যে বইয়ের মধ্যে যত জায়গায় লিখছে অক্সিজেন যুক্ত না লিখে ওখানে কথাটাকে অক্সিজেন সমৃদ্ধ লেখা হয়েছে, CO2 যুক্ত না লিখে CO2 সমৃদ্ধ লেখা হয়েছে। তার মানে রক্তের মধ্যে একই সময়ে CO2 O2 দুইটাই থাকতে পারে, একটা বেশি পরিমাণে থাকবে আর একটা কম পরিমাণে থাকবে। তো ব্যাপারটা এখানে তাই। ধর এইখানে যখন ধর এটা তো ধমনী আঁকছি, তো ধমনীর মধ্যে O2 যুক্ত রক্ত আছে। তো যখন এটা কোষের কাছে যাবে, এটা কিন্তু এখানে কিন্তু দেহের কোষ, হ্যাঁ এটা দেহের কোষ বা পেশির কোষ, এই যে পেশি তন্তু যেগুলা বলছি। তো এখন এর মধ্যে অক্সিজেন বেশি আছে, এই নীল যেটা আঁকছি ধমনীর মধ্যে, আর কোষের মধ্যে তখন অক্সিজেন কম। তাহলে ব্যাপন প্রক্রিয়া সবসময় বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে যায়। তাহলে অক্সিজেন গুলা এইখান থেকে এইখানে বেরোয় আসবে, কোষের মধ্যে চলে যাবে, কোষের মধ্যে চলে যাবে অক্সিজেন গুলা ব্যাপন প্রক্রিয়ায়। তো একই সময় আবার এই যে ওই একই নালীর মধ্যে, ওই একই নালীর মধ্যেই কিন্তু, কারণ এই যে কোষ এইখানে যে আলাদা করে আঁকছি এইটা কিন্তু এই একই নালী, ওকে, নালী কিন্তু ডিফারেন্ট না। কিন্তু এখান থেকে অক্সিজেন গুলা যখন চলে যাচ্ছে আর এই নালীর মধ্যে, ওই নালীর এই পোর্শনে এসে এইখানে আবার অক্সিজেন কম, সরি অক্সিজেন কম বলতেছি, মানে আর কি CO2-র পরিমাণ কম বা অক্সিজেন কম, যেভাবেই বলি না কেন। এখন অক্সিজেন এখানে বেশি ছিল, এখান থেকে অক্সিজেন চলে গেছে ওখানে, আর এখানে CO2-র পরিমাণ কোষের মধ্যে এখন বেশি, কোষের মধ্যে এই অক্সিজেনগুলো ইউজ হয়ে CO2 উৎপন্ন হয়েছে। সেই CO2 গুলা এখানে ব্যাক করবে, আবার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে। তা এখন এই যে এই তার মানে এই কৈশিক জালিকার মধ্যে কি হচ্ছে, কৈশিক জালিকার মধ্যে অ্যাকচুয়ালি অক্সিজেন আর CO2 কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা হচ্ছে। অক্সিজেন বেরোয় যাচ্ছে কোষের মধ্যে, আবার ওই একই টাইমে CO2 আসতেছে ওর মধ্যে। তো এই CO2 আবার চলে যাবে ওই হৃৎপিণ্ডের মাধ্যমে ফুসফুসে যাবে আর। তো এই যে এই কাহিনীটা ঘটার সময়, তার মানে এই কৈশিক জালিকার মধ্যে একই সাথে অক্সিজেন CO2 দুইটাই থাকতে পারে, বা রক্তের মধ্যে অক্সিজেন CO2 দুইটাই থাকতে পারে, কিন্তু একটা বেশি পরিমাণে থাকবে আর একটা কম পরিমাণে থাকবে। তো এই জন্য বারবার অক্সিজেন সমৃদ্ধ, CO2 সমৃদ্ধ এভাবে লেখা হচ্ছে কথাটা। ওকে, আচ্ছা, তাইলে এই যে ধমনী আর শিরা যে সংযোগ স্থাপন করলো, তাইলে ধমনী এর এর মধ্যে দিয়ে যেহেতু ব্যাপন ঘটা লাগতেছে কৈশিক জালিকার মধ্যে দিয়ে, তার মানে এর প্রাচীর অনেক বেশি পাতলা হওয়া লাগবে। তাহলে এদের
অত্যন্ত পাতলা। আর এর প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে। ওই আমাদের খাবারগুলাও যখন কোষে প্রবেশ করে তখন এরকম কোষিক জালিকার প্রাচীর ভেদ করেই যায়, কোষে প্রবেশ করে। ওকে, এইটুক নিয়ে কারো কোনো কথা আছে? এই মিটিং আর কতক্ষণ আছে রে? মিটিং এন্ড দিয়ে আবার শুরু করি। সবার লেখা হয়েছে এটুক? সবার লেখা হয়েছে এটুক? আচ্ছা, তাহলে আমি